না মা, তুমি স্পষ্টই বলেছিলে তুমি আমার জন্য সাজবে যেভাবে একজন স্ত্রী তার স্বামীর জন্য সাজে। অনির্বাণ আমার দিকে কয়েক পা এগিয়ে এলো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার বিউটি পার্লার বন্ধ হয়ে যাওয়ার পর অনির্বাণই আমার একমাত্র সহায়। সে একটি ভালো চাকরি করে, আমাদের সংসার চলে তারই রোজগারে। সেদিন কেন যেন ভাবলাম আমি নিজেকে একটু যত্ন করি। বহুদিন নিজের প্রতি যত্ন নেওয়া হয়নি। আমি চুল সেট করালাম, হালকা মেকআপ করলাম। ভাবলাম অনির্বাণ দেখলে খুশি হবে, তার মা এখনও সুন্দর আছে। যখন সে অফিস থেকে ফিরল, আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে। সে মুগ্ধভাবে উত্তর দিল, অসাধারণ। আমি হেসে বলেছিলাম, এখন থেকে সব সময় সুন্দর থাকার চেষ্টা করব তার জন্য, ঠিক যেমন করে একজন পত্নী তার স্বামীর জন্য সাজে। আমি এটা একটা সাধারণ মজার কথা হিসেবে বলেছিলাম, কিন্তু অনির্বাণ কিনা অন্যরকম অর্থ করে নিল। অনির্বাণ, আমি বিস্ফারিত চোখে বললাম, তুমি কি পাগল হয়ে গেছ? আমি সেভাবে বলিনি। না মা, তুমি স্পষ্টই বলেছিলে তুমি আমার জন্য সাজবে যেভাবে একজন স্ত্রী তার স্বামীর জন্য সাজে। অনির্বাণ আমার দিকে কয়েক পা এগিয়ে এলো। আমি মজা করে বলেছিলাম, অনির্বাণ, আমি উত্তেজিত হয়ে বললাম, আমি তোমার মা, তোমার স্ত্রী নই। কিন্তু মা, আমি তোমার সব যত্ন নিই, সংসার চালাই। আমি কি তোমার স্বামীর ভূমিকায় নেই? আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এই ছেলেটা কি সত্যিই এমন চিন্তা করে? আমার গা দিয়ে ঘাম ঝরতে শুরু করল। আমি দ্রুত পাশের রুমে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু অনির্বাণ আমার হাত ধরে ফেলল। মা, আমি শুধু মজা করছিলাম। সে হেসে উঠল। তুমি কি সত্যিই ভেবেছিলে আমি সেরকম চিন্তা করি? আমি কি এতটাই বিকৃত মনের? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অনির্বাণ, তুমি আমাকে ভয় দেখিয়েছ। এরকম মজা করো না কখনো। আচ্ছা মা, দুঃখিত। সে আমাকে জড়িয়ে ধরল। কিন্তু তোমার মুখের চেহারা দেখে আমি নিজেকে সামলাতে পারিনি গিয়ে। ঠিক তখনই আমাদের ঘরের ডোরবেল বাজল। রাত তখন প্রায় ৮টা। এত রাতে কে আসতে পারে? অনির্বাণ দরজা খুলতে গেল। দরজা খুলতেই অনির্বাণ পেছনে হটে এল। সামনে দাঁড়িয়ে এক অপরিচিত ব্যক্তি। লম্বা, রোগা, চোখে কালো চশমা, পরনে কালো স্যুট, মাথার চুল পিছনে আঁচড়ানো। লোকটি ঘরের ভিতরে এসে ঢুকল। আপনি শ্রাবন্তী রায়? লোকটি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি শ্রাবন্তী। আমি সন্দিগ্ধ চোখে তাকালাম। আপনি কে? আমার নাম দীপঙ্কর সেন। আমি এসেছি আপনার স্বামী অনিন্দ রায়ের ব্যাপারে কথা বলতে। আমি চমকে উঠলাম। আমার স্বামী? কিন্তু অনিন্দ তো আমি কথা শেষ করতে পারলাম না। মা, এই লোকটা কি বলছে? অনির্বাণ জিজ্ঞেস করল। শ্রাবন্তী দেবী, আমি জানি এটা আপনার জন্য কঠিন, দীপঙ্কর বলল। কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে আপনার স্বামী অনিন্দ রায় হয়তো জীবিত আছেন। আমি দুর্বল হয়ে পড়লাম, প্রায় পড়ে যাওয়ার উপক্রম। অনির্বাণ আমাকে ধরে সোফায় বসাল। আপনি মিথ্যা বলছেন, অনির্বাণ রাগত স্বরে বলল। আমার বাবা ৫ বছর আগে একটি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। আমরা তার মৃতদেহ দেখেছি, সৎকার করেছি। আমি জানি তোমরা কি ভাবছ, দীপঙ্কর ধীর গলায় বলল। কিন্তু বিশ্বাস করো বা না করো, আমাদের কাছে প্রমাণ আছে যে সেই দুর্ঘটনায় মৃত্যু হয়নি তোমার বাবার। তোমরা যাকে সৎকার করেছ সে অনিন্দ রায় নয়। কি প্রমাণ? আমি দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলাম। দীপঙ্কর তার স্যুটের পকেট থেকে একটি ছবি বের করল। সেটি গত মাসের তারিখসহ একটি ছবি, যেখানে একজন লোককে দেখা যাচ্ছে যে অনেকটা আমার স্বামীর মতো দেখতে, তবে চুল সাদা হয়ে গেছে এবং চেহারায় গভীর চিন্তার ছাপ। এই ছবিটি গত মাসে কলকাতার একটি বিমানবন্দরে তোলা হয়েছে, দীপঙ্কর বলল। আমরা যতদূর জানি, অনিন্দ রায় একটি গোপন সরকারি প্রজেক্টে কাজ করছিলেন। সেই প্রজেক্ট সম্পর্কে অনেক কিছু জানতেন তিনি, এবং সেই কারণে তাকে মুছে ফেলা হয়েছিল সমাজ থেকে। এসব কি বলছেন আপনি? আমি বিরক্ত হয়ে উঠলাম। আপনি কি পাগল? আমার স্বামী কোনো গোপন এজেন্ট ছিলেন না।
তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। তার আসল পরিচয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল না, শ্রাবন্তী দেবী, দীপঙ্কর গম্ভীর স্বরে বলল। তিনি সরকারি গোয়েন্দা বিভাগে কাজ করতেন। তার আসল পরিচয় এতকাল আপনার কাছেও লুকানো ছিল। বাবা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন, অনির্বাণ জোর দিয়ে বলল। আপনি মিথ্যা বলছেন। তাহলে এই ছবির ব্যাখ্যা কি? দীপঙ্কর ছবিটি আমাদের দিকে এগিয়ে দিল। আমি ভালো করে দেখলাম। হ্যাঁ, এই লোকটি অনিন্দর মতোই দেখতে। কিন্তু 5 বছর পর মানুষ পরিবর্তিত হয়। এটা নিশ্চিত করে বলা কঠিন যে এই লোকটি আসলেই অনিন্দ কিনা। এটা যে কারো ছবি হতে পারে, আমি দৃঢ় কণ্ঠে বললাম। আমি বিশ্বাস করি না যে এটা আমার স্বামী। আমার কাছে শুধু ছবি নয়। দীপঙ্কর আবার পকেট থেকে কিছু বের করল। এটা অনিন্দ রায়ের ডিএনএ রিপোর্ট। এটি গত মাসে কলকাতার হোটেল রুমে ছেড়ে যাওয়া একটি গ্লাস থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা এটি আপনার সাথে মিলিয়ে দেখতে চাই। আমি কিছুতেই বিশ্বাস করছি না, অনির্বাণ বলল। আপনি যে কেউ হতে পারেন। আপনার কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। আমি বুঝতে পারছি তোমাদের সন্দেহ, দীপঙ্কর মৃদু হেসে বলল। আমি তোমাদের স্থানে থাকলে আমিও সন্দেহ করতাম। কিন্তু অনিন্দ রায়ের জীবন বিপদে। তিনি গত 5 বছর ধরে লুকিয়েছিলেন। এখন তিনি ফিরে আসতে চান। আপনি কোনো সংস্থা থেকে এসেছেন? আমি জিজ্ঞেস করলাম। আমি শ্যাডো গার্ডিয়ান নামক একটি গোপন সরকারি সংস্থার সদস্য, দীপঙ্কর উত্তর দিল। আমাদের কাজ হল সরকারি এজেন্টের নিরাপত্তা নিশ্চিত করা। এই পর্যায়ে আমি বুঝতে পারছিলাম না কি বিশ্বাস করা উচিত। আমার মন বলছিল এটা সবই একটা ভুল, একটা জটিল ষড়যন্ত্র। কিন্তু আমার হৃদয় আমাদের বিশ্বাস করাতে চাইছেন যে আমার বাবার মৃত্যু সাজানো ছিল, অনির্বাণ জিজ্ঞেস করল। হ্যাঁ, ঠিক তাই, দীপঙ্কর উত্তর দিল। অনিন্দ রায় একটি গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করেছিলেন। সেই তথ্য তাকে বিপদে ফেলেছিল। তাই তাকে মৃত হিসেবে ঘোষণা করে তার পরিচয় পরিবর্তন করা হয়েছিল। কি তথ্য? আমি জিজ্ঞেস করলাম। সেটা আমি এখনই বলতে পারব না, দীপঙ্কর উত্তর দিল। কিন্তু অনিন্দ রায় তোমাদের সাথে দেখা করতে চান। আগামীকাল রাত 8টায় কলকাতার লেক গার্ডেন পার্কে। তিনি সেখানে থাকবেন। আমি অনির্বাণের দিকে তাকালাম। তার চোখেও সন্দেহ আর আশার মিশ্রণ দেখতে পেলাম। আমরা যাব, আমি শেষ পর্যন্ত বললাম। কিন্তু যদি এটা কোনো ধাঁধা বা ফাঁদ হয়, তাহলে আমি বুঝতে পারছি। দীপঙ্কর উঠে দাঁড়াল। আমি তোমাদের বিশ্বাস আর সাহসের প্রশংসা করি। কাল রাত 8টায় লেক গার্ডেন পার্কের প্রবেশদ্বারে অনিন্দ রায় নিজেই তোমাদের সামনে আসবেন। দীপঙ্কর চলে যাওয়ার পর আমরা চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ। মা, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে বাবা জীবিত আছেন? অনির্বাণ শেষে জিজ্ঞেস করল। আমি জানি না, অনির্বাণ, আমি উত্তর দিলাম। কিন্তু আমরা কাল যাব। যদি অনিন্দ সত্যিই জীবিত থাকে, আমি তাকে দেখতে চাই। সারা রাত আমি ঘুমাতে পারলাম না। অনিন্দর স্মৃতি আমার মনে ভিট করে উঠল। আমাদের বিয়ে, অনির্বাণের জন্ম, পারিবারিক সুখের দিনগুলো, তারপর সেই ভয়ানক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু। সবই মনে পড়তে লাগল। এত বছর পর আবার সেই পুরনো ক্ষত খুলে যাচ্ছে। পরের দিন সন্ধ্যায় আমরা রওনা দিলাম লেক গার্ডেন পার্কের উদ্দেশ্যে। আমার সাথে অনির্বাণ এবং দীপাকে আমরা বাড়িতে রেখে এসেছিলাম, পাশের বাড়ির পিসিমার কাছে। আমরা সেখানে কি দেখতে যাচ্ছি তা জানি না, তাই দীপাকে বিপদে ফেলতে চাইনি। রাত 8টা বাজতেই আমরা লেক গার্ডেন পার্কের প্রবেশদ্বারে পৌঁছে গেলাম। সেখানে দীপঙ্কর দাঁড়িয়েছিলেন। আসুন আমার সাথে, তিনি বললেন। আমরা তার পিছু নিলাম। পার্কের ভিতরে একটা নির্জন জায়গায় তিনি আমাদের নিয়ে গেলেন। সেখানে একটা বেঞ্চে একজন লোক বসেছিলেন, পিঠ আমাদের দিকে। আমরা যত কাছে যাচ্ছিলাম, আমার হৃদস্পন্দন ততই বেড়ে যাচ্ছিল। লোকটি উঠে দাঁড়ালেন, আমাদের দিকে ঘুরলেন। আমি হতবাক হয়ে গেলাম। সামনে দাঁড়িয়ে আছেন অনিন্দ রায়, আমার স্বামী। তাকে দেখে বুঝতে পারলাম তিনি পরিবর্তিত হয়েছেন, চুল সাদা হয়ে গেছে, চেহারায় ক্লান্তির ছাপ, কিন্তু তিনি আমার অনিন্দই। শ্রাবন্তী। তিনি আমার নাম ধরে ডাকলেন। তার গলার স্বর সেই একই। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। অনিন্দ আমাকে আলিঙ্গন করলেন, তারপর অনির্বাণকে দেখে তার দিকে হাত বাড়ালেন। অনির্বাণ এগিয়ে এলো, অবিশ্বাসের চোখে তার বাবাকে দেখছিল। বাবা, অনির্বাণ অবাক হয়ে জিজ্ঞেস করল। এটা কি সত্যি তুমি? হ্যাঁ, অনির্বাণ, অনিন্দ উত্তর দিলেন। আমি জানি তোমরা আমাকে মৃত ভেবেছ। কিন্তু আমি জীবিত আছি।
অনির্বাণ তার বাবাকে জড়িয়ে ধরল। কিন্তু কেন? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে? কেন আমাদের বললে না যে তুমি জীবিত আছো? আমার কোনো উপায় ছিল না, শ্রাবন্তী অনিন্দ দুঃখিত স্বরে বললেন। আমি তোমাদের রক্ষা করতে চেয়েছিলাম। কি থেকে রক্ষা করতে চেয়েছিলে? অনির্বাণ জিজ্ঞেস করল। অনিন্দ আমাদের একটি বেঞ্চে বসতে বললেন। দীপঙ্কর কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন, আমাদের গোপনীয়তা দিচ্ছিলেন। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতাম, কিন্তু আসলে আমি গোপনে ইন্টেলিজেন্স ব্যুরোর জন্য কাজ করতাম, অনিন্দ শুরু করলেন। আমার কাজ ছিল সরকারি সিস্টেমের সুরক্ষা পরিচালনা করা। 5 বছর আগে আমি একটি ডাটা ব্রিচ আবিষ্কার করেছিলাম। কেউ সরকারি সিস্টেম থেকে গোপন তথ্য চুরি করছিল। কি তথ্য? আমি জিজ্ঞেস করলাম। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য, অনিন্দ উত্তর দিলেন। তথ্যগুলো বিদেশি শক্তির কাছে বিক্রি করা হচ্ছিল। আমি যখন এটা আবিষ্কার করলাম, তখন আমার উপর হুমকি আসতে শুরু করল। আমাকে বলা হলো চুপ থাকতে। কিন্তু আমি পারলাম না। তারপর কি হলো? অনির্বাণ উৎসুক হয়ে জিজ্ঞেস করল। আমি যখন এই তথ্য উচ্চপদস্থ অফিসারদের কাছে পাঠালাম, তখন আমার জীবন বিপন্ন হয়ে উঠল, অনিন্দ বলতে লাগলেন। আমার উপর আক্রমণ হল। সেই আক্রমণে আমি গুরুতর আহত হলাম। সরকার আমাকে রক্ষা করার জন্য আমার মৃত্যুর খবর ছড়িয়ে দিল। আমাকে নতুন পরিচয় দেওয়া হলো এবং দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। এবং তুমি আমাদের কিছুই জানাওনি? আমি কান্নায় ভেঙে পড়লাম। আমাকে অনুমতি দেওয়া হয়নি। অনিন্দ আমার হাত ধরলেন। আমি জানতাম তোমরা কষ্ট পাবে, কিন্তু তোমাদের নিরাপত্তার জন্যই এটা করতে হয়েছে। যারা আমার পিছনে ছিল তারা তোমাদেরও ক্ষতি করতে পারত। আমি তা হতে দিতে চাইনি। কিন্তু এখন তুমি ফিরে এসেছ কেন? অনির্বাণ জিজ্ঞেস করল। কারণ এখন বিপদ কেটে গেছে, অনিন্দ উত্তর দিলেন। গত 5 বছরে আমরা সেই চক্রের সদস্যদের শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাদের গ্রেপ্তার করা হয়েছে। এখন আমি আমার আসল পরিচয়ে ফিরে আসতে পারি। এটা বিশ্বাস করা কঠিন, আমি বললাম। 5 বছর। আমরা তোমাকে অনেক মিস করেছি। দীপা এখনও সব সময় তোমার কথা জিজ্ঞেস করে। দীপা কেমন আছে? অনিন্দ জিজ্ঞেস করলেন, তার চোখে অশ্রু ঝিকমিক করছিল। সে ভালো আছে বাবা, অনির্বাণ উত্তর দিল। সে এখন 12 বছর বয়সী। স্কুলে খুব ভালো করছে। সে জানে না যে আমরা এখানে কেন এসেছি। আমি দীপাকে দেখতে চাই, অনিন্দ আবেগপূর্ণ কণ্ঠে বললেন। আমি তোমাদের সবাইকে ফিরে পেতে চাই। কিন্তু আমি আবারও তোমাদের বিপদে ফেলতে চাই না। কি বিপদ? আমি জিজ্ঞেস করলাম। তুমি তো বললে সব শেষ হয়ে গেছে। অনিন্দ দীপঙ্করের দিকে তাকালেন। দীপঙ্কর আমাদের কাছে এগিয়ে এলেন। সব শেষ হয়নি, দীপঙ্কর বললেন। আমরা চক্রের অনেক সদস্যকে গ্রেপ্তার করেছি, কিন্তু কেউ কেউ এখনও মুক্ত। তারা এখনও অনিন্দকে খুঁজছে। তাহলে তোমার ফিরে আসা নিরাপদ নয়? আমি ভয়ে বললাম। সম্পূর্ণ নিরাপদ নয়, অনিন্দ স্বীকার করলেন। কিন্তু আমি আর লুকিয়ে থাকতে পারছি না। আমি তোমাদের ফিরে পেতে চাই। আমাদের পরিবার ফিরে পেতে চাই। কিন্তু তোমার ফিরে আসার অর্থ যদি আমাদের বিপদে পড়া হয়? আমি জিজ্ঞেস করলাম। আমরা তোমাদের সুরক্ষা দেব, দীপঙ্কর আশ্বাস দিলেন। তোমাদের পরিবারকে একটি নতুন পরিচয় দেওয়া হবে। তোমরা নতুন জীবন শুরু করতে পারবে। যতক্ষণ পর্যন্ত না বাকি চক্রের সদস্যদের ধরা হয়, ততক্ষণ তোমাদের সুরক্ষা দেওয়া হবে। একটা নতুন জীবন? অনির্বাণ অবাক হয়ে বলল। আমাদের সবকিছু ছেড়ে যেতে হবে? আমি জানি এটা কঠিন, অনিন্দ দুঃখিত কণ্ঠে বললেন। কিন্তু এটাই একমাত্র উপায় আমরা আবার একসাথে থাকতে পারি। আমি চিন্তিত হয়ে পড়লাম। অনিন্দকে ফিরে পাওয়া আমার স্বপ্ন ছিল, কিন্তু এভাবে সব ছেড়ে নতুন পরিচয় নিয়ে? তোমাদের সিদ্ধান্ত নিতে সময় দরকার, দীপঙ্কর বললেন। আমরা বুঝি এটা একটি বড় সিদ্ধান্ত। কিন্তু বেশি সময় নেই। আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমি দীপাকে দেখতে চাই, অনিন্দ আবার বললেন। তারপর তোমরা সিদ্ধান্ত নিও। আমি অনির্বাণের দিকে তাকালাম। সে মাথা নাড়ল। ঠিক আছে বাবা। চলো আমরা বাড়ি যাই। দীপা অপেক্ষা করছে। আমরা বাড়ি ফিরলাম। দীপঙ্কর আমাদের সাথে যাননি, কিন্তু অনিন্দ আমাদের সাথে এলেন। পথে অনিন্দ আমাদের বললেন যে গত 5 বছরে তিনি কোথায় ছিলেন, স্পেন, ফ্রান্স, রাশিয়া। তিনি নতুন নাম, নতুন পরিচয় নিয়ে জীবনযাপন করেছিলেন। কিন্তু প্রতিটি দিন আমাদের কথা ভেবেছেন।
বাড়িতে পৌঁছে আমরা পাশের বাড়ি থেকে দীপাকে নিয়ে এলাম। দীপা অনিন্দকে দেখে চিনতে পারল না। সে তখন 7 বছরের ছিল যখন অনিন্দ মারা গিয়েছিলেন। এখন সে 12 বছরের। দীপা অনিন্দ তার সামনে হাঁটু গেড়ে বসলেন। আমি তোমার বাবা গু। দীপা আমার দিকে তাকাল, বিভ্রান্ত। মা, ইনি কে? দীপা, ইনি তোমার বাবা, আমি কম্পিত কণ্ঠে বললাম। তোমার বাবা মারা যাননি। তিনি জীবিত আছেন গু। দীপা অবিশ্বাসের চোখে তাকাল। কিন্তু তুমি বলেছিলে বাবা মারা গেছেন। আমিও তাই ভেবেছিলাম দীপা, আমি উত্তর দিলাম। কিন্তু তিনি জীবিত আছেন। তিনি ফিরে এসেছেন গু। দীপা অনিন্দর দিকে তাকাল। অনিন্দ মৃদু হেসে তার দিকে হাত বাড়ালেন। তুমি সত্যিই আমার বাবা? দীপা সন্দিগ্ধভাবে জিজ্ঞেস করল। হ্যাঁ দীপা, অনিন্দ উত্তর দিলেন। আমি তোমার কথা প্রতিদিন ভেবেছি গু। দীপা ধীরে ধীরে এগিয়ে গেল, তারপর হঠাৎ করে অনিন্দকে জড়িয়ে ধরল। অনিন্দ তাকে আলিঙ্গন করলেন, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সেই রাতে আমরা অনেক কথা বললাম। অনিন্দ আমাদের বললেন গত 5 বছরে তিনি কি করেছেন, কিভাবে আমাদের কথা ভেবে কষ্ট পেয়েছেন। আমরাও তাকে জানালাম আমরা কিভাবে তার মৃত্যুর পর জীবন কাটিয়েছি। পরের দিন সকালে দীপঙ্কর আবার এলেন। এবার তিনি আমাদের একটি প্রস্তাব দিলেন। আমরা তোমাদের নিউজিল্যান্ডে পাঠাতে চাই, তিনি বললেন। সেখানে তোমাদের নতুন পরিচয়, নতুন বাড়ি এবং অনির্বাণের জন্য একটি নতুন কাজ পাওয়া যাবে। অনিন্দ সেখানে একটি সরকারি কাজে যোগ দেবেন। তোমরা সেখানে নিরাপদে থাকতে পারবে কি? কিন্তু এখানে আমাদের জীবন আছে, আমি আপত্তি করলাম। অনির্বাণের চাকরি, দীপার স্কুল গো। আমি জানি, দীপঙ্কর সহানুভূতিশীলভাবে বললেন। কিন্তু এখানে তোমরা বিপদে আছো। আমরা নিউজিল্যান্ডে তোমাদের জন্য ভালো জীবনের ব্যবস্থা করেছি আমরা সিদ্ধান্ত নিলাম। এটা কঠিন ছিল, কিন্তু অনিন্দকে ফিরে পাওয়ার জন্য আমরা এই ত্যাগ করতে রাজি হলাম। 1 সপ্তাহের মধ্যে আমরা আমাদের বাড়ি, আমাদের জীবন ছেড়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। নিউজিল্যান্ডে আমাদের জন্য একটি সুন্দর বাড়ি প্রস্তুত করা হয়েছিল। অনির্বাণের জন্য একটি ভালো কাজের ব্যবস্থা করা হয়েছিল একটি আইটি কোম্পানিতে। দীপাকে ভর্তি করা হয়েছিল একটি ভালো স্কুলে। অনিন্দ নিউজিল্যান্ড সরকারের জন্য কাজ করতে শুরু করলেন। নতুন জীবন শুরু করা সহজ ছিল না। আমাদের অনেক কিছু ছেড়ে আসতে হয়েছিল। কিন্তু আমরা আবার একটি পরিবার হিসেবে একসাথে ছিলাম। অনিন্দকে ফিরে পেয়ে আমাদের পরিবার আবার পূর্ণ হয়েছিল। 1 বছর পর আমরা জানতে পারলাম যে চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তার করা হয়েছে। এখন আমরা নিরাপদ ছিলাম। আমরা ভারতে ফিরে যাওয়ার অনুমতি পেলাম। কিন্তু ততক্ষণে আমরা নিউজিল্যান্ডকে আমাদের নতুন বাড়ি হিসেবে গ্রহণ করে নিয়েছিলাম। আমরা সিদ্ধান্ত নিলাম সেখানেই থাকব। আজ 4 বছর পর আমরা একটি সুখী জীবন যাপন করছি। অনির্বাণ অস্ট্রেলিয়ার একটি কোম্পানিতে কাজ পেয়েছে। দীপা হাই স্কুলে পড়ছে, সে একজন ভালো ছাত্রী। আর অনিন্দ আর আমি আমাদের দ্বিতীয় সুযোগ উপভোগ করছি। আমি কখনো ভাবিনি যে আমার জীবন এভাবে পাল্টে যাবে। আমি কখনো ভাবিনি যে অনিন্দকে ফিরে পাব। কিন্তু জীবন অদ্ভুত এবং অপ্রত্যাশিত। আর এখন আমরা আবার একসাথে আছি, একটি পরিবার হিসেবে। সব সময় মনে রাখবেন, জীবনে অসম্ভব বলে কিছু নেই। ভালোবাসা, বিশ্বাস এবং আশা, এই 3টি জিনিস আপনাকে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে।